হ্যালো সবাইকে, রাধে রাধে। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠানটি ছিল একটি কীর্তনের, মানে আমাদের বাড়িতে ছোটো-মোটো করে একটি কীর্তন দেওয়া হয়েছিল। আর আজকের এই ব্লগটিতে থাকছে আমাদের সেদিনের কীর্তনের সমস্ত মুহূর্তগুলি, কী করে আমাদের বাড়িতে কীর্তন সম্পন্ন হলো, কী রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু থাকছে। তো তোমাদের সবাইকে ব্লগটি দেখার অনুরোধ রইল, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি। যেহেতু বাড়িতে সেদিন একটা অনুষ্ঠান ছিল, তো সকালের কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে আমি এখানে ঘর গোছানো আর ঘর পরিষ্কারের পিছনে লেগে গিয়েছিলাম। আর আমার মা তারপর এখানে স্নান কমপ্লিট করে নিয়ে, পুজো কমপ্লিট করে নিয়ে এখানে পায়েস বসিয়ে দিয়েছিলেন, যেহেতু গোবিন্দকে আজকে আমার মা পায়েস ভোগ দিবেন। আর আমাদের বাড়িতে সবসময় পুজো সম্পর্কিত কোনো অনুষ্ঠান থাকলেই আমার মা এভাবেই নিরামিষ করে অনেক কিছু ভোগ রান্না করেন আর ভগবানকে দিয়ে থাকেন। আর এদিকে সোনু আর আমি মিলে প্ল্যান করেছিলাম যে আজকে একটু হলরুমটি বেলুন দিয়ে ডেকোরেশন করব, যেহেতু আজকে এই হলরুমেই আমাদের কীর্তনটি হবে আর সমস্ত লোকজন এখানেই বসে কীর্তন শুনবেন। আর এরপর চলে যাচ্ছি ছাদের উপর, যেহেতু আজকে আমাদের কীর্তনের সমস্ত রান্নাবাড়ি ওখানেই হবে আর সমস্ত লোকের খাওয়া দাওয়াও ওখানেই হবে। তো চলো তোমরাও দেখো এখানে ছাদের উপরে কী কী হচ্ছে। তো এখানে আমাদের ললো দাঁড়িয়েছিল, আর তারপর এখানে আমার মামি, তারপর আমার শাশুড়ি মা আর পাড়ার কিছু কাকিমারা ছিল। তো ওনারা মিলে সবাই মিলে এখানে সবজি কাটছিলেন, আর এখানে আমিও বসে পড়েছিলাম একটু ওদের হেল্প করার জন্য। আর আজকে যা যা রান্না হবে সমস্ত কিছু শুধুমাত্র এখানে জোগাড় করে দিতে হবে। আসলে আমাদের এখানে রাঁধুনিকে বলা আছে, তো উনি এসেই এখানে রান্না করবেন। আর তারপর আমার ফট করে মনে পড়লো যে আমাদের বাড়ির এক সদস্যকে খাওয়া দাওয়া হয়নি, যেহেতু দুপুরবেলা আমরা তাড়াহুড়া করে সব খেয়ে দিয়ে আবার নিজের মতো কাজে লেগে গিয়েছিলাম। তো ফট করে সবজি কাটতে কাটতে আমার মনে হলো যে এখানে আমাদের প্লুটোকে আজকে খাওয়া দাওয়া হয়নি। তো আমি তাই তাড়াতাড়ি করে নিচে নেমে এসে ওকে এখানে খেতে দিতে চলে গেলাম। আর বাড়িতে যেহেতু কীর্তন, তাই আমাদের দুপুরবেলা নিরামিষই রান্না করা হয়েছিল। আর আমাদের এই প্লুটো মশাই নিরামিষ একদম খেতে পারেন না। তো যেদিন করে নিরামিষ থাকে, তো সেদিন করে ওকে দুধ দিয়ে ভেবে ভাত মেখে দেওয়া হয়, তাই আমি দুধ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম। আর এরপর এখানে মিস সোনু ও বেলকনি থেকে কিছু গোলাপ ফুল তুলে নিয়ে এসেছিল গোপালের জন্য মালা গাঁথবে বলে। আর যেহেতু গোপালের অনেক বড় ভক্ত, বাড়িতে অনায়ার ও দুজনেই একদম পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ মাংস কোনো কিছুই খায় না। গোপালের অনেক বড় ভক্ত এরা দুজন এখন বাড়িতে। আর এরপর মালা গেঁথে নিয়ে ও দেখাচ্ছিল আমাকে, দেখো মালাটি, সত্যি মালাটি খুব সুন্দর করে বানিয়েছিল আর এইসব কাজে ও খুবই নিপুণ। আর তারপর ছাদের উপর আবার চলে আসলাম, দেখো এখানে সবজি কাটাকাটি এখনও চলছে। আর আমার ভাই আর আমার ভাইয়ের এক বন্ধু মিলে এখানে লাইট আর উপরে ত্রিপাল টাঙানোর ব্যবস্থা করছিল, যেহেতু আজকে কীর্তনের সমস্ত রান্নাবাড়ি আর খাওয়া দাওয়া এখানেই হবে আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। তো সময় থাকতেই এখানে ত্রিপালটা আর তারপর এখানে লাইটটা ওরা লাগিয়ে নিচ্ছিল। আর তারপর আমার মামি এখানে ভুজি রেডি করছিলেন, যেহেতু রাঁধুনি দাদা চলে এসেছিলেন আর কিছুক্ষণের মধ্যে রান্নাটাও বসিয়ে দেবেন। তো রান্না করার আগে চুলোর সামনে পুজো আর তারপর যে ভুজি রেডি করতে হয় সেটা আমার মামি করে ফেলেছিলেন এখানে। আর সাথে সবজি কাটাকাটি চলছিল, কারণ হলো অনেক সবজিপাতি ছিল, তো কাটতে সময় লাগবে। কিছু কিছু রেডি হয়েছিল আর কিছু কিছু তখনও বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করছিল। আর আমি আর পিসি মিলে এখানে কিছু মশলা রেডি করছিলাম। রাঁধুনি দাদা আমাদের কিছু মশলা রেডি করে দেওয়ার কথা বলেছিলেন, তো সেগুলো রেডি করছিলাম। আর আমার মায়ের এখানে পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে, তো সমস্ত কিছু এখানে গোপালের সামনে রেডি করছিলেন। আর এখানে সোনু যেই আজকে ড্রেসটি পরবে, তো সেটা ওর ফিটিংস ছিল না, তো ও নিজেই বসে বসে এটা হাত দিয়ে ও সেলাই করে নিচ্ছিল, আজকে একদম রাধারানী সাজবে। আর এভাবেই আমরা সবাই সেদিন নিজের নিজের কাজে ব্যস্ত ছিলাম। তো মা তো সারাদিন ঠাকুর ঘরেই ছিল, সমস্ত কিছু পুজো রেডি করতে মার সময় চলে গিয়েছিল। আর এই রুমে চলছিল মেকআপ, যেহেতু আমার দুই মেয়েকে সেদিন রাধা আর কৃষ্ণ সাজিয়েছিলাম আমরা। তো আমি তো এখানে কিছু রেডি করতে পারিনি, কারণ আমি ওদিকেই রান্নার দাদার হেল্প করছিলাম, এটা ওটা লাগছিল, তো সমস্ত কিছু ওগুলো রেডি করছিলাম। তাই সেদিন রাধা আর কৃষ্ণ সাজিয়েছিল আমার দু বোন, সোনু আর ললো মিলেই সাজিয়েছিল। আর রান্নার এদিকে সমস্ত দায়িত্ব আমার উপরেই ছিল, কী কী লাগবে না লাগবে তো সেগুলো দেখাশোনা আমি করছিলাম, তো তাই ওদিকে আর সময় পাইনি। আর এদিকে দেখো আমাদের কৃষ্ণ কানহাইয়া একদম রেডি। তো শিষ্টকে কৃষ্ণ সাজলে খুবই মানায়, ছোটোবেলা থেকে ও কৃষ্ণ সাজে আর অনায়া হলো রাধা সাজে, তো খুব ভাল লাগছিল আমাদের কৃষ্ণকে। আর এদিকে রাধারানীর তখনও মেকআপ চলছিল, তো এখানে আই মেকআপ চলছিল, সোনু ওর মেকআপ করে দিচ্ছিল।
ললো আর সোনু মিলে প্রত্যেকবার ওদের দুজনকে রাধাকৃষ্ণ সাজিয়ে দেয়। আর অনায়াকে একদম রাধারানী যেরকম করে সাজে সেরকম করেই একদম সাজিয়েছিল। আর তারপর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, আর আমিও একটু সময় বের করে রেডি হতে চললাম। তো সেদিন আমি শাড়ি পরেছিলাম। আর তারপর এখানে হল রুমে সমস্ত কমপ্লিট রেডি। তো কীর্তনের দলের জন্য আর যেখানে বসে লোকজন কীর্তন শুনবেন, তো সে সমস্ত ম্যাট আর চাদর সমস্ত কিছু এখানে গোছানো বিছানো হয়ে গিয়েছিল। তারপর আবার একটু চললাম ঠাকুর ঘরে, মাকে দেখতে গিয়েছিলাম যে মা কী করছিল, কারণ মা তো সকাল থেকে সারাদিন ঠাকুর ঘরেই ছিল। তো গিয়ে দেখলাম এখানে আমার মা ফল কাটাকাটি তো সমস্ত কিছুই এখানে সেরে ফেলেছিল। মোটামুটি সন্ধ্যে 7টার মধ্যেই আমাদের ঘরের ভিতরে সমস্ত কাজগুলি কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরেই কীর্তনের দলও ঢুকে পড়েছিলেন, আর এই কীর্তনের দলের আরও কিছু সদস্য বাকি ছিলেন আসার, আর আমার মাও ফটাফট এখানে সব কিছু সেরে ফেলছিলেন। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছিলাম, আর সেদিন আমি শাড়ি পরেছিলাম। তো তোমরা আমাকে শাড়িতে খুব কমই দেখতে পারো, কারণ হলো শাড়িটা আমি খুবই কম পরি। তো চুড়িদার কুর্তি পরেই আমি কমফোর্টেবল, তো শাড়িটা পরে একটু অসুবিধাই বোধ হয়, কিন্তু এই গত 1 বছর থেকে বেশ ভালোই আমি শাড়ি পরছি। কীর্তনের দল এখানে নিজেদের বাদ্যযন্ত্র সমস্ত কিছু বের করে নিয়ে বসেছিলেন, আর 2-3 জন সদস্য ওনাদের আসার বাকি ছিল। আর এদিকে আমি আবার উপরে চলে যাচ্ছিলাম, আর আমাকে এখানে সোনু সুন্দর করে তিলক লাগিয়ে দিয়েছিল। যেহেতু কীর্তন বলে কথা, তো বাড়িতে সবাইকেই সোনু সেদিন এইভাবেই তিলক পরিয়ে দিয়েছিল। আর এই ছিল আমাদের রাঁধুনি দাদা। তো এই দাদা এর আগেও আমাদের বাড়িতে রান্না করেছিলেন অনুষ্ঠানে, তো খুবই ভালো রান্না করেন এই দাদা। দাদা নেপালি কথা বলতে পারো? হ্যাঁ, ওরা কত দেশে দেশে কত জায়গায় জায়গায় খাইতে তোমার নাম বলে দাও। আমার নাম নকুল। আমি পেশায় রান্নার ঠাকুর। আচ্ছা আমার বাড়ি তেটিপাড়া প্রধান পাড়াতে, আচ্ছা হরিমন্দির কলোনি। আচ্ছা। এটাই আমার কাহিনী। রাধে 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 রাধে। তো এই দাদা হচ্ছে আজকে আমাদের কীর্তনের রান্নাবাড়ি করছেন, আর দাদা হচ্ছে খুব ভালো, খুব খুব ভালো রান্না করেন। সত্যি এই দাদা খুবই ভালো রান্না করেন, আর বেশ চটপট করে কিন্তু রান্নাবাড়া সেরে নেন। তো এখানে আমাদের 2টো তরকারি তখন নেমে গিয়েছিল। তো প্রথমে করেছিলেন একটা ভেজ তরকারি, সব কিছু মিলিয়ে একটা ভেজ সবজি করেছিলেন, আর তারপর ভেজ ডাল করেছিলেন। আর এখানে তখন চাটনির প্রিপারেশন হয়তো চলছিল। তো এখানে রান্না হতে থাক, তো আবার নিচে চলে যাই। আর নিচে চলে এসে দেখলাম যে এখানে কীর্তন আর প্রায় শুরু হয়ে যাবে। তো কিছু এখানে পাঠ করাচ্ছিলেন, আর আমার মাও পাশে বসে কিছু নিয়ম করছিলেন। আর এই যে আমাদের রাধারানী একদম রেডি। তো খুব ভাল লাগছিল অনায়াকে রাধারানী সেজে, একদম মনে হচ্ছিল সত্যি রাধারানী। আর এখানে ও লেহেঙ্গা পরেছিল, আর এই লেহেঙ্গাটি কিনেছিল ওর মামার বিয়ের সময়। তো লাস্ট ও রিসেপশনেই পরেছিল ওর মামার, তারপর থেকে লেহেঙ্গাটি আর পরতেই পারিনি। তো এই 1 বছর পর আবার এই রাধারানী সাজার জন্য আবার এই লেহেঙ্গাটি পরেছে। তো এখানে কৃষ্ণ আর রাধা দুজনেই বেরিয়ে গেল, সেজে নিয়ে দুজনেই ঘরের ভিতরেই বসেছিল। তো আমরা ওদেরকে বলেছিলাম যে কীর্তন শুরু হয়ে যাবে আর লোকজন চলে আসবে, তখনই তোমরা বাইরে বেরোবে। তো তাই ওরা এখন এই যে বেরিয়ে গেল, আর সবাই ওদেরকে দেখে সত্যি খুব খুশি হচ্ছিল। আর কীর্তন শুরু হয়ে যাওয়ার পর আমার মা ওদের রাধাকৃষ্ণ রূপে একটু আরতি করে নিচ্ছিলেন। তো তোমরাও একটু হরিনাম শুনে নাও। আর এখানে দেখো কত ছোট ছেলে একটি কি সুন্দর করে ঢোল বাজাচ্ছে। তো সবার মন কেড়ে নিচ্ছিল, ও এত সুন্দর করে বাজাচ্ছিল। তো সবাই অবাক হয়ে যাচ্ছিল যে এত ছোট বাচ্চা কি করে এত সুন্দর ঢোল বাজাতে পারে। তো ও সবার মন জয় করে ফেলেছিল, আর সবাই ওর ভিডিও করে নিচ্ছিল। তো এখানে সাথে সাথে আমিও একটু ওর ভিডিওটা করে নিলাম। তো
তো সত্যি অবাক, এত ছোট বাচ্চা কি করে এত সুন্দর ঢোল বাজাতে পারে। তারপর এখানে কীর্তনের মাঝখানে একটা ব্রেক নেওয়া হয়েছিল, আর সবাই এখানে জল, তারপর আমাদের মুক্তা চা বানিয়ে এনেছিল সবার জন্য, আর পাশেই আমাদের মাসি এখানে সবাইকে বিস্কুটও দিচ্ছিল। এই চা বিস্কুট খেয়ে আবার কীর্তন শুরু হয়ে যাবে, আর আস্তে আস্তে লোকজনও অনেক চলে আসছিল, আরও কিছু লোক আসার বাকি ছিল। আর ব্রেক নেওয়ার পর এখানে চা জল নেওয়ার পর তারপর আবার শুরু হয়ে গিয়েছিল কীর্তন। আর শিষ্টু আনায়াকে এখানে দেখো, এখানে শিষ্টু বলছিল রাধার মতো ওর মাথাটা ওর কাঁধের মধ্যে রাখতে, তো ও টেনে নিয়ে আসছিল আনায়ার মাথাটি। আর সবাই বলছিলেন যে কি সুন্দর লাগছে ওদের রাধাকৃষ্ণ সেজে, আর সবাই মিলে ওদের ভিডিও করে নিচ্ছিল, অল্প অল্প করে ফটো তুলে নিচ্ছিল। তো এই হলো আমাদের মিস সোনু। তো এখানে দেখতেই পারছো সুন্দর ও রাধারানী সেজে একদম তিলক টিলক পরে বসে আছে, পাশেই ছিল সৃজা। দু বোনেই এখানে গোপী ড্রেস পরেছিল, তো এই ড্রেসগুলির নাম নাকি গোপী ড্রেস। তো আমার মা যখন নবদ্বীপ গিয়েছিলেন, নবদ্বীপ আর মায়াপুর, তো ওখান থেকে নিয়ে এসেছিলেন দু বোনের জন্য, আর অনায় শিশুর জন্য নিয়ে এসেছিলেন। আর এখানে আমাদের ললো চা বানাচ্ছে আবার। আর এই কীর্তন চলাকালীন কীর্তনের দল মোটামুটি 2 থেকে 3 বার করে চা খান, আর লোকজনও এসেই যাচ্ছেন, তো তাদের জন্য আবার চা বানানো হচ্ছে বারবার করে। মোটামুটি সেদিন 200 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর আস্তে আস্তে এত লোক ভরে যাচ্ছিল যে আমরা আর বসে দেওয়ার জায়গায় পাচ্ছিলাম না। তো পুরো হল রুমটি আমরা সেদিন খালি করেছিলাম, সোফা, তারপর আরও কিছু ছিল জিনিসপত্র, তো সব এই রুম ও রুমে সব ঢোকানো হয়ে গিয়েছিল, তো সবই চাপিয়ে রেখেছিলাম যাতে স্পেসটা পাওয়া যায়। আর আমার মা প্রত্যেক বছর এই দল দিয়ে কীর্তন করান, আর এনারা এসেছেন মোটামুটি 7:30টার মধ্যে, আর তখন থেকে কীর্তন চালু হয়েছে, আর এটা চলবে মোটামুটি 11:30 থেকে 12টা পর্যন্ত। তো অনেকটা সময় নিয়ে এনারা কীর্তন করেন। মা এখানে তিলক পরিয়ে দিচ্ছিল ভাইকে, আর আত্মীয় স্বজন, তারপর লোকজন যারা আসছিল কীর্তন শুনতে, তো তাদের কপালেও তিলক পরিয়ে দিচ্ছিলেন। আর আমি এখানে এক এক করে সবার জন্য পান বানাচ্ছিলাম, তো সবাই এক এক করে বলছিল পান খাবে চা খাওয়ার পর, তো এক এক করে সবাইকে এখানে পান বানিয়ে দিতে দিতে আমার প্রায় অনেকটা সময় লেগে যায়। আর ওপরের সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু পাঁপড় ভাজাটা বাকি ছিল, তো ওটা খাওয়ার সময় গরম গরম ভাজতে হবে আর সবাইকে দিতে হবে। আর তখন সময় হচ্ছিল মোটামুটি 10টা থেকে 10:30, আর উপরে আমরা খাওয়া দাওয়া দেওয়া শুরু করে দিয়েছিলাম, যেহেতু কীর্তন শেষ হতে অনেকটা সময় লাগবে, আরও মোটামুটি 11:30 থেকে 12টা বেজে যাবে। আর লোকজন অনেক দূর দূর থেকে এসেছিলেন, আর অনেক ছোটো ছোটো বাচ্চারাও ছিল, তো তাই আমরা এখানে খাওয়া দাওয়া দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর যারা কীর্তন করেন তারাই আমাদের পারমিশন দেন যে খাওয়া দাওয়া দিয়ে দেওয়ার জন্য, কারণ হলো ওনারাও বোঝেন যে অনেক দূর থেকে অনেক লোকজন থাকেন, ওনারা চলে যাবেন, তারপর হলো ছোটো ছোটো বাচ্চারা থাকেন, তো ওনাদের পারমিশনেই আমরা এই খাওয়া দাওয়াটা দেওয়া শুরু করে দিই আগে থেকেই। আর এই সময় থেকে যদি আমরা খাওয়া দাওয়া দেওয়া শুরু না করি তাহলে হলো অনেক লোকই ঘুরে চলে যাবে, আর এত এত রান্না করা হয়েছে, সমস্ত লোকের জন্য রান্না করা হয়েছে, তো সেগুলোও ওয়েস্ট হয়ে যাবে। তাই আমরা এটাই ভালো মনে করি যে লোক কিছুক্ষণ কীর্তন শুনে তারপরে সবাই খাওয়া দাওয়া করে যেন যায়, তো সেটাই ভালো হয়। আর তখন সেকেন্ড ব্যাচ বসেছিল খাওয়ার জন্য, আর প্রথম ব্যাচের অনেক লোকই খাওয়া দাওয়া করে কিছু লোক চলে গেছেন যাদের দূরে বাড়ি, আর কিছু লোক বসে আবার কীর্তন শুনছেন, তো কিছুক্ষণ কীর্তন শুনে তারাও আবার চলে যাবেন। আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই আমরা যত লোকজনকে নিমন্ত্রণ করি না কেন সবাই ঠিকমতো আসেন, আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সবাই খুব আনন্দ করেন। আর এর কারণ হলো সবাই আমাদের খুব ভালোবাসেন, আর আমরাও চেষ্টা করি সবাইকে যথেষ্ট ভালোবাসা দেওয়ার। তো আজকে রান্নার মধ্যে ছিল ভেজ ডাল আর একটা ভেজ সবজি, তারপর হলো এখানে মটর পনির ছিল, আর করা হয়েছিল চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি। তো সিম্পল খাওয়া দাওয়াই রাখা হয়েছিল, কারণ বেশি আইটেম থাকলে অনেকেই খেতে পারেন না, তাই এখানে মোটামুটি আইটেম করা হয়েছিল যাতে লোকজনও সবাই শান্তিমতো খেতে পারেন। আর সবাই খাওয়া দাওয়া করার পর রান্নাবাড়ির খুব প্রশংসা হচ্ছিল, তো সবাই জিজ্ঞেস করছিল কে রান্না করেছে বলে। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে দাদা সত্যি খুব ভালো রান্না করে, আর খেয়ে একবার যে খাবে সে সত্যি প্রশংসা তাকে করতেই হবে। আর যারই বাড়িতে যে কোনো ধরনের অনুষ্ঠান হোক না কেন, রান্নাবাড়া যদি ভালো হয় আর লোকজন এসেও যদি প্রশংসা করে, তো সত্যি নিজেদেরকেও খুবই ভালো লাগে, যে না মনে হয় যে না অনুষ্ঠানটি বা এত খরচা বা এত খাটনি সার্থকের লেগেছে। আর এখানে আমার পিসি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে মিলে পাঁপড় ভাজছিলেন, আর তারপর অনেকবার ভাতও করতে হয়েছিল, কারণ একবারে ভাত করলে বোঝা যায় না। আর এই হলো আমাদের শিখা বৌদি, বৌদি কম ফ্রেন্ড বেশি, তো ও এসেই কাজে লেগে গিয়েছিল, আর ছেলের পরীক্ষার জন্য একটু লেট করে এসেছিল, ও মোটামুটি 9:30টার মধ্যে এসে পৌঁছেছিল, আর তারপর থেকে এসেই ও ঢুকে গিয়েছিল খাওয়া দাওয়া দিতে।
আর 2-3 ব্যাচ আমরা 3জন মিলে খাওয়া দাওয়া দিয়েছিলাম, শিখা বৌদি, আমি আর ললো মিলে। যেহেতু বৌদির ছেলের পরের দিনও পরীক্ষা আছে, তো বৌদিকে আর বেশিক্ষণ আটকাবো না, বৌদিকে খাইয়েও পাঠিয়ে দিতে হবে, কারণ পরের দিন আবার সকালবেলা উঠে ছেলেকে স্কুলে আবার পাঠাতে হবে ওনাকে, তো বৌদিকে ছেড়ে দিতে হবে। আর এই পরীক্ষার মধ্যেও বৌদি অল্প সময় বের করে আমাদের জন্য আসে, আমাদের কথা রেখেছেন, তো এর জন্য বৌদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেচারা আসার পরেও একটুও বসেনি, আমাদের সাথে একদম কাজে লেগে গিয়েছিল। তাই এখানে বৌদিকে দেরি না করিয়ে এখানে বৌদিকে বসিয়ে দিয়েছিলাম আমরা, যে খেয়ে তুমি চলে যাও। আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল, মোটামুটি 11টা পার হয়ে গিয়েছিল তখন। আর এটা ছিল আমাদের 5th নাম্বার ব্যাচ। তো এখানে আরও কিছু লোক বসেছিলেন খেতে, আর তখনও কীর্তন হয়ে যাচ্ছিল, তো মোটামুটি অনেকটা সময়ই লাগবে। আরও নিচেও কিছু লোকজন আছেন, আরও খাওয়া দাওয়ার বাকি আছেন, আর কীর্তনের দলও আছেন। তারপরে লাস্টে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এ হলো আমাদের কিউটের ডিব্বা, ও হলো প্রীতিকণা। তো ওর বাড়ি হলো আমাদের বাড়ির পাশেই, বৌদির এক মেয়ে, তো খুব কিউট। আর এখানে শিখা বৌদি ভিডিও সম্পর্কিতই কোনো কথা বলছিলেন যে ভিডিওটা ভালো করে নিতে আর ব্লগটা তাড়াতাড়ি করে বানাতে। আর ক্যামেরাম্যান এসে আমার এখানে ভিডিও নিচ্ছিল, তো আমি বললাম যে আমার অবস্থা আর ভালো নেই, যেহেতু আমি শাড়ি পরে শাড়ি একদমই ক্যারি করতে পারি না, আর শাড়ি পরে এভাবে দৌড়াদৌড়ি করে কাজ করা আমার পক্ষে একদমই অসম্ভব হয়ে যায়। আর বেলকুনিতে কিছু বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে এখানে বসে আড্ডা দিচ্ছিল। আর তারপর এখানে আমাদের রাধারানী চলে আসছে ড্রেস চেঞ্জ করে, তো ওর এখানে ওষুধ ছিল যেটা আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আসলে ওর মুখে একটু ঘা টাইপের কিছু হয়েছিল। আর এখানে আমাদের কীর্তন আর শেষের পথে, তো এখানে কীর্তনের একটা নাম নেওয়া কিছু একটা থাকে, তো সেই নাম এখানে নিয়েছিলেন। আর এভাবেই ঘুরে ঘুরে সবাই নেচে নেচে সবাই কীর্তন করেন। আর এই সময় সত্যি খুব আনন্দ হয়। আর প্রত্যেক বছর আমরা এভাবে ফ্যামিলির সবাই মিলে নেচে নেচে কীর্তন শেষ করি, কিন্তু এবছর আর করতে পারিনি, কারণ হলো খাওয়া দাওয়ার ওখানেই আমরা ব্যস্ত ছিলাম। তবুও আমি যখন এই ধ্বনি শুনতে পারি, তো আমি ছুটে চলে আসি, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো এসে আমিও এখানে ঢুকে পড়ি। আর সবশেষে এখানে সমস্ত লোকজন খাওয়া দাওয়া করে নেওয়ার পর ফাইনালি এখানে কীর্তনের দলের যে সদস্যগণ ছিলেন, তো ওনারাও সবাই এখানে বসে পড়েছিলেন। আর কিছু বাড়িরও আত্মীয় স্বজন ছিলেন, ওনারাও ওনাদের সাথেই বসে পড়েছিলেন। আর এখানে আমরা কিছু খাওয়া আগেই উঠিয়ে রেখেছিলাম কীর্তনের দলের নামে, তারপরেই লোকজনকে খেতে দিয়েছিলাম। আর তাই প্রত্যেকবার এভাবেই ওনাদেরকে খাওয়া দাওয়া পরিবেশন করতে হয়। আর সামনে সব কিছু গামলাতে রেখে তারপরেই সবাই আমরা এভাবে প্রণাম করে নিয়ে তারপরেই ওনারা খাওয়া দাওয়া শুরু করবেন। আর সবাই আমরা এক এক করে প্রণাম করে নেওয়ার পর আমাদের বক্তাও এখানে প্রণাম করে নিচ্ছে। আর এই কীর্তনের দলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই আমরাও বসে পড়বো। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। আর প্রত্যেক বছরই এই কীর্তনের দলটি অনেকটা সময় নিয়ে অনেক রাত জেগে আমাদের বাড়িতে কীর্তন করেন। শুধু আমাদের বাড়িতে না, ওনারা সব জায়গাতে সময় নিয়ে আর খুব সুন্দর করে কীর্তন সম্পন্ন করেন। আর খেতে বসেও ওনারা কিছু নিয়ম করেছিলেন, আর সেই নিয়ম কমপ্লিট করার পর আমরা এখানে ওনাদেরকে পরিবেশন করছি। আর আমি শাড়ি খুলে নাইটি পরে চলে আসছি, কারণ হলো আমি আর শাড়ি সামলাতে পারছিলাম না, তো খুবই কষ্ট হচ্ছিল আমার। কারণ হলো দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে সবাইকে খেতে দিতে হচ্ছিল, তো মনে হচ্ছিল কখন জানি আমি পড়ে যাচ্ছি, তো তাই আর সামলাতে না পেরে নাইটি পরে চলে আসছি। আর সকাল থেকে নিয়ে এই কীর্তনের দিনটি সত্যি আমরা কেউ অল্প রেস্ট করতে পারিনি। একদম সকাল থেকে কাজ শুরু হয়েছে একদম রাত পর্যন্ত। আর এই ছিল আমাদের কীর্তনের দিনটি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সমস্তটাই এখানে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কীর্তন থেকে নিয়ে রান্নাবাড়া থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত কিছুই এখানে শেয়ার করার চেষ্টা করেছি। আর তোমরা অবশ্যই আমাকে জানিও ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো, এভাবেই সাপোর্ট করে আমার পাশে থেকো। আর তোমরা যদি আমাকে এভাবেই সাপোর্ট করো, তাহলে আমি অনেক দূর তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারবো।
আর সবাই আশীর্বাদ করো যাতে প্রত্যেক বছর এভাবেই আমরা এই কীর্তনের অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে পারি। আর এখানে সৃজা আমাকে জল খাইয়ে দিচ্ছিল। সত্যি আমার গলা এত পরিমাণে শুকিয়ে গিয়েছিল যে আমি দাঁড়িয়ে একটু যে জল খাবো সেটার পর্যন্ত আমি সময় পাচ্ছিলাম না। তাই সৃজাকে বললাম যে তুই আমাকে জলটা খাইয়ে দে, না হলে আমি আর চলতে পারছি না। সত্যি বাড়িতে একটা যে কোনো ধরনের অনুষ্ঠান দিলে সত্যি এত খাটতে হয় নিজেদেরকে। আর যতই কাজের লোক থাকুক না কেন, নিজেরা না খাটলে সত্যি কিছুই হয় না। আর কাজের লোকরাই বা সব কি করে সামলাবেন, এত লোকের অ্যারেঞ্জমেন্ট, এত লোকের খাওয়া দাওয়া। তো আমরাও যদি হেল্প না করি তাহলে তো কিছুই হবে না। আর এখানে আরেক বৌদি ছিল আমাদের, মীনাক্ষী বৌদি। তো বৌদিও খাওয়া দাওয়া করে নেওয়ার পর একদম লাস্ট পর্যন্ত একদম সার্ভিস দিয়ে গেছেন। আর সত্যি এই বৌদিকেও অসংখ্য ধন্যবাদ জানাই, একদম আমাদের সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে তারপরেই এই বৌদি বাড়ি গিয়েছিলেন। এরপর কীর্তনের দলের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনাদেরকে বিদায় দিয়ে তারপর এখানে সবশেষে আমরাও বসে পড়েছি এক এক করে। আর সবশেষে ছিল আমাদের পাড়ার 2 কাকিমা, তারপর ছিল আমার শাশুড়ি মা, আমার পিসি, তারপর আমার মা, মামি। তো এই কজনে আমরা বাকি ছিলাম। আর সবাইকে অল্প অল্প করে পরিবেশন করে নেওয়ার পর তারপর শেষে আমরাও বসে পড়েছিলাম। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আমরা খেতে খেতে মোটামুটি 12টা পার হয়ে গিয়েছিল। আর সবশেষে এখানে মীনাক্ষী বৌদি একাই পরিবেশন করছিলেন। আর ললো আমাদের এখানে লাস্ট 1 হাঁড়ি ভাত বসিয়েছিল, তো সেই ভাতটা নামিয়ে নিয়ে তারপর ও বসে পড়েছিল আমাদের সাথে। আর যে কোনো অনুষ্ঠানে যতই খাটনি হোক না কেন, আনন্দ যদি ভালো মতো হয় আর সব কিছু যদি ভালোভাবে সম্পন্ন হয় তো সত্যি মনও খুশি হয়ে যায় আর সারা জীবন এই স্মৃতিগুলো মনে থাকে। আর এই হলো আমার সব থেকে ছোট পিসি। এই পিসি হলো কাঠমান্ডুতে থাকে। আর বেচারা এই পিসি এসেও এক ফোঁটা বসেননি এবার, এসেই একদম কাজের উপর কাজই শুধু করে গেছেন। আর যে কোনো অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য শুধু ফ্যামিলি না, ফ্যামিলির সাথে নিজের আত্মীয়স্বজন, তারপর হলো পাড়ার লোকের যদি সাপোর্ট থাকে তাহলে যে কোনো অনুষ্ঠান খুব ভালোভাবেই সম্পন্ন করা যায়। সত্যি রান্নাবাড়িগুলো অসাধারণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর খাওয়া দাওয়া করে আমাদের সবার নিচে নামতে নামতে প্রায় ঘড়িতে তোমরা দেখতেই পারছো 12:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। ফুল সার্ভিস দিয়ে গেল বৌদি, ফুল সার্ভিস একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। হ্যাটস অফ তোমার জন্য, স্যালুট তোমাকে, স্যালুট। ওরে বাপরে বাপরে বাপ, কালকে একটা পিসিকে ফুয়া করে লাড্ডু দেওয়া হবে। আর শেষে গিয়ে আমি আমার বৌদির সঙ্গে আর তারপর পিসির সঙ্গে একটু ভাতরামি করছিলাম। আর সবাই এখন পান খেতে ব্যস্ত। তো এই ছিল আমাদের কীর্তন আর আমাদের ছোট ছোট রাধাকৃষ্ণ। তো তোমরা কিন্তু জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বলি রাধে রাধে।